সংখ্যালঘুদের আশ্রয়ে মানে আশ্বস্ত করার বিষয়টা আসলে আপেক্ষিক বিষয়টা এরকম। আপনার একটা গ্রুপ কন্টিনিউয়াসলি আপনি দেখবেন যে আমাদের হিন্দুস্তান বা ভারতের সাথে আমাদের দেশের হিন্দুদের একটা কন্টিনিউ যোগাযোগ আছে, আত্মীয় স্বজন আছে, যাওয়া আসা আছে, বর্ডার এক, সবই এক। এটা তো বেসিক্যালি একটা এরিয়াই ছিল, ভারতবর্ষ ছিল, ভাগ ভাগ হয়েছে। তো সো দ্যাট ওইখান থেকে যদি ইনফ্লুয়েন্স করে আপনি ধরেন এটা যদি শুধু এদের উপর ছেড়ে দেওয়া হতো তাহলে হতো, কিন্তু এটা কোনো না কোনো জায়গা থেকে এটাকে সিমুলেট করা হচ্ছে এবং এটাকে এস্টিমেট করা হচ্ছে এবং এটাকে উস্কি দেওয়া হচ্ছে। এবং উস্কানি যদি দেওয়া হয় সেক্ষেত্রে তো নিয়ন্ত্রণ রাখার, কারণ এটা যদি পরিকল্পিত হয় তা তো আরও ভয়ঙ্কর বিষয়। আপনি দেখেন যেই ইস্যুটি নিয়ে, যেই ধর্মীয় নেতাকে নিয়ে আলোচনা, এবং আইন তো এটা বাংলাদেশের আইন, বাংলাদেশের নাগরিকদের জন্য আইন। আর উনি যেহেতু বাংলাদেশের নাগরিক, আপনি আমি আমরা সবাই তো একই দেশের নাগরিক, একই আইনে হবে। এখন হিন্দু বলে কোন জায়গায় ছাড় পাওয়ার কোনো সুযোগ আছে কি? নেই। সুতরাং এই আমাদের বাংলাদেশের নাগরিক হতে গেলে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। তাহলে না আপনার সম্ভব যে কন্ট্রোল করা। আর সরকার যে আশ্বস্ত করা অবস্থা, সরকার তো আসলে সর্বোচ্চ চেষ্টা করতেছে। সরকারের চেষ্টা, আপনি দেখবেন লাস্ট পূজা যেটা আপা বললেন, যে সর্বশেষ যে পূজাটা আপনি দেখছেন মুসলমানরা কীভাবে পাহারা দিয়েছে তাদের ইয়েগুলি, পূজা মণ্ডপগুলা। তো এটা তো একটা সারা ওয়ার্ল্ডের একটা বিরল উদাহরণ যে মুসলমানদেরকে ওরা প্রোপাগান্ডা করে, ইহুদিরা যে মুসলমানরা হচ্ছে সন্ত্রাসী, এই মুসলমানরা পাহারা দিয়ে একটা সফল একটা পূজা, দুর্গা পূজাটা উদযাপনের সহযোগিতা করেছে। তো এগুলি তো প্রচার করা উচিত বেশি, তাহলে না আপনার সম্প্রীতিটা আরও বাড়বে। আমি আরেকটা বিষয় আসতে চাই, মামলার প্রসঙ্গ আসছে। মামলা সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের জন্য বিএনপি 40-50 লাখ মামলা, বা আরও বেশি হবে, আপনার জানেন আরও বেশি মামলা। এই মামলা কিন্তু বাংলাদেশের জন্য একটা আতঙ্ক। 1.5 লাখ মামলা, 60 লাখ আসামি, মামলা কিন্তু একটা আতঙ্ক। এই মামলাকে কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে না। এখনও যে মামলাগুলি হচ্ছে, আমি বলবো যে মামলা করার ক্ষেত্রে এবং মামলা গ্রহণ করার ক্ষেত্রে, আসামি করার ক্ষেত্রে যারা করছেন এবং যারা নিচ্ছেন আরও সতর্ক হওয়া উচিত। আপনি মানে আইন লতে আছে যে একজন নিরপরাধ ব্যক্তি যাতে সাজা না পায়, এই জন্য যদি 14 জন যদি হয় আপনার খালাসও পেয়ে যায়, কিন্তু নিরপরাধ ব্যক্তি সাজা পাওয়া যাবে না। তো আমার কথা হচ্ছে যে হয়রানিমূলক যে মামলাগুলো হচ্ছে, কিছু মামলাতে কিছু আসামি করা হচ্ছে হয়রানিমূলক, যেগুলো হচ্ছে যে ব্যক্তি এলাকাভিত্তিক, আবার এলাকাভিত্তিক করা হচ্ছে। এই মামলাগুলির ব্যাপারে একটু খোঁজখবর নিয়ে যারা মামলা রুজু করছেন খোঁজখবর নিয়ে করা উচিত। কারণ আসামি হওয়ার পরে নাম কাটানো বা করা অনেক হয়রানি হয়ে যায় একটা ফ্যামিলি। তো মামলাগুলি করার ক্ষেত্রে এবং নেয়ার ক্ষেত্রে যারা নেয়ার কর্তৃপক্ষ এবং করার কর্তৃপক্ষে সাবধান হওয়া উচিত, এবং কোনো ভুল লোক বা কোনো ইনোসেন্ট লোক যাতে ভিক্টিমাইজ না হয় এটার প্রতি খেয়াল রাখা উচিত। সেকেন্ড, আমি একটা জিনিস বলবো যে আপনি একটা বিষয় সংবাদ শিরোনামে দেখলাম যে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কবি নজরুল। আসলে আমি পড়াশোনা করছি, আমি জানি জাতীয় কবি নজরুল। এখন আমরা যেটা জেনে আসছি, এটা স্বীকৃতি পেল প্রায় 50 বছর পরে স্বীকৃতি দিতে হলো নজরুলকে আনুষ্ঠানিকভাবে। এই জন্য আমি বর্তমান সরকারকে সাধুবাদ জানাই যে এরা উপদেষ্টা পরিষদ এটা পাশ করেছে। হয়তো বা কালকে গ্যাজেট হয়ে যাবে, কালকে শুক্রবার, হয়তো শুক্রবারে না হইলে রোববারের গ্যাজেট হয়ে যাবে। তো এই জন্য বর্তমান সরকারকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ যে আমরা যে নজরুলকে জাতীয় কবি জেনে এসেছি, অফিসিয়ালি ডিক্লেয়ার হচ্ছে। এটা আরও অনেক আগেই হওয়া উচিত ছিল, কেন হলো না আমার আসলে বোধগম্য না।